আচ্ছা, ধরুন কাউকে একটা নতুন নাচের স্টেপ শেখাতে হবে, বা ধরুন একটা রান্নার রেসিপি একদম ধরে ধরে বলতে হয় না, মানে প্রতিটা মুভমেন্ট, প্রতিটা মশলা কখন দিতে হবে, নিজে থেকে তো কিছু হয় না। ঠিক তাই। রোবটও কিন্তু অনেকটা ওরকমই। ওদেরও কাজ করতে গেলে খুব স্পষ্ট ধাপে ধাপে নির্দেশ লাগে, নিজে থেকে ওরা কিছু করতে পারে না। একদম ঠিক বলেছেন। রোবট তো আসলে প্রোগ্রামেবল মেশিন। মানে ওদের চালাতে গেলে একটা নির্দিষ্ট প্রোগ্রাম বা নির্দেশাবলী সেট লাগে। তো আজকের এই আলোচনাটাই আমরা বরং এটাই একটু বোঝার চেষ্টা করি, এই যে রোবটকে তার কাজের জন্য নির্দেশনা দেওয়া, এই কোরিওগ্রাফিটা, এটা ঠিক কিভাবে করা হয়। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এই প্রোগ্রামিং করার কিন্তু অনেকগুলো রাস্তা আছে। তবে মোটা দাগে মানে প্রধানত দুটো ভাগে ভাগ করা যেতে পারে। দুটো ভাগ কি কি সেগুলো? একটা হলো অনলাইন প্রোগ্রামিং, মানে সরাসরি রোবটের ওপর কাজ করে ওকে চালিয়ে চালিয়ে প্রোগ্রামটা তৈরি করা। অনেকটা হুম। কাউকে হাতে ধরে একটা কাজ শিখিয়ে দেওয়ার মতো। ও আচ্ছা, মানে রোবটের সাথেই সরাসরি ইন্টারঅ্যাকশন করে। হ্যাঁ, আর অন্যটা হলো অফলাইন প্রোগ্রামিং। অফলাইন মানে? মানে রোবট থেকে দূরে বসে সাধারণত একটা কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রামটা লেখা হয়। দরকার হলে সিমুলেশনও করা হয়। এটা খানিকটা কাউকে লিখিত ইনস্ট্রাকশন দিয়ে দেওয়ার মতো, যেটা সে পরে ফলো করবে। ইন্টারেস্টিং। তাহলে অনলাইন পদ্ধতিগুলো নিয়ে আগে একটু কথা বলা যাক। যেমন আমি শুনেছি লিড থ্রু বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, লিড থ্রু এটা বেশ পুরনো আর সহজ পদ্ধতি। এখানে প্রোগ্রামার রোবটের যে অংশটা কাজ করবে, মানে ধরুন ওর হাত বা টুলটা, সেটাকে নিজে ধরে, নিজে হাতে ধরে? হ্যাঁ, নিজে হাতে ধরে যে পথে কাজটা করতে হবে সেই পথে একবার চালিয়ে নিয়ে যান। আর রোবট সেই পুরো মুভমেন্টটা রেকর্ড করে নেয়, মনে রাখে। ও আচ্ছা, যেন একটা বাচ্চার হাত ধরে তাকে লেখানো হচ্ছে, বা ধরুন একটা ডিজাইন আঁকানো হচ্ছে। ঠিক ধরেছেন, একদম ওই রকম। এটা সাধারণত খুব সহজ, মানে সরল পথের কাজের জন্য ব্যবহার করা হয়, যেখানে খুব বেশি সূক্ষ্মতার দরকার নেই আর কি। আন্ডারডি, লিড থ্রু পদ্ধতিতে রোবটকে মূলত একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম ফিজিক্যালি পথটা দেখিয়ে দেওয়া। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন আরেকটু জটিল কাজ হয়, যেখানে নির্দিষ্ট বিন্দুতে নিখুঁতভাবে পৌঁছতে হয়, হ্যাঁ, যেমন ধরুন অ্যাসেম্বলি লাইনে পার্টস লাগানো। ঠিক তখন আরেকটা অনলাইন পদ্ধতি খুব বেশি ব্যবহার হয়। সেটা হলো টিচ পেন্ডেন্ট প্রোগ্রামিং। টিচ পেন্ডেন্ট এটা কি জিনিস? নামটা শুনে যেন মনে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল টাইপের। কিছুটা সেরকমই বলতে পারেন। এটা একটা হ্যান্ডহেল্ড কন্ট্রোলার ইউনিট, মানে হাতে ধরে ব্যবহার করার মতো। তাতে অনেকগুলো বোতাম, সুইচ, অনেক সময় জয়স্টিকও থাকে। আচ্ছা, তো এটা দিয়ে কি করা হয়? এটা ব্যবহার করে রোবটটাকে ম্যানুয়ালি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যাওয়া হয়। ধরুন একটা জিনিস তুলতে হবে পয়েন্ট এ থেকে আর রাখতে হবে পয়েন্ট বিতে। তারপর পয়েন্ট বিতে নিয়ে গিয়ে সেটাও সেভ করা হলো। এইভাবে দরকারি সব পয়েন্ট বা লোকেশন রেকর্ড করা হয়। ও আচ্ছা, মানে পয়েন্ট টু পয়েন্ট মুভমেন্ট রেকর্ড করা হচ্ছে। একদম পয়েন্ট টু পয়েন্ট। ইন্ডাস্ট্রিতে পিক অ্যান্ড প্লেস কাজের জন্য এটা খুবই কমন। যেমন আপনি বললেন অ্যাসেম্বলি লাইনে পুমা রোবট একটা অংশ তুলে আরেক জায়গায় রাখছে। এই সব ক্ষেত্রে টিচ পেন্ডেন্ট খুব কাজের। তাহলে টিচ পেন্ডেন্ট ব্যবহার করে রোবটকে নির্দেশ দেওয়ার মূল আইডিয়াটা হলো পয়েন্টগুলো নিখুঁতভাবে সেভ করা, তাই কি? ঠিক তাই, নির্ভুলতাটা এখানে খুব জরুরি। এবার আসি অফলাইন পদ্ধতির কথায়। হ্যাঁ, অফলাইন, মানে যেটা কম্পিউটারে করা হয় বললেন। হ্যাঁ, এর সবচেয়ে বড় সুবিধা কি হতে পারে বলুন তো? আমার মনে হচ্ছে যেহেতু কম্পিউটারে কাজটা হচ্ছে, তার মানে আসল রোবটটাকে ওই সময়টায় বসিয়ে রাখতে হচ্ছে না, মানে প্রোডাকশন বা অন্য কাজ চলতে পারে। ঠিক ধরেছেন, এটাই প্রধান সুবিধা। রোবটের ডাউন টাইম অনেক কমে যায়। ধরুন একটা ফ্যাক্টরিতে রোবটটা কাজ করছে, সেই সময়ই অন্য একটা টাস্কের জন্য প্রোগ্রাম কম্পিউটারে তৈরি হয়ে যেতে পারে। এটা তো বিশাল ব্যাপার। অবশ্যই। তাছাড়া কম্পিউটারে শক্তিশালী সফটওয়্যার আর গ্রাফিক্স ব্যবহার করে খুব জটিল পথ, মানে কমপ্লেক্স ট্র্যাজেক্টরিজ প্রোগ্রাম করা অনেক সহজ। সিমিউলেশনের কথাও বলছিলেন। হ্যাঁ, প্রোগ্রামটা রোবটে লোড করার আগেই কম্পিউটারে সিমুলেশন করে দেখে নেওয়া যায় যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো সম্ভাব্য সংঘর্ষ বা অন্য সমস্যা আছে কিনা। অনেকটা ক্যাড সফটওয়্যারে ডিজাইন করার পর যেমন অ্যানালিসিস করা হয়। তার মানে এটা নিরাপদও বেশি। অবশ্যই, ভার্চুয়ালি টেস্ট করে নেওয়ার ফলে নিরাপত্তা অনেক বেড়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে অফলাইন প্রোগ্রামিং জটিল আর হয়তো বিপজ্জনক কাজের জন্য খুবই সুবিধাজনক, তাই না? নিঃসন্দেহে। আর এই যে প্রোগ্রামগুলো লেখা হয়
অনলাইন হোক বা অফলাইন, এর জন্য কিন্তু নির্দিষ্ট রোবট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। রোবট ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের মতো, সি++ বা জাভার মতো। হ্যাঁ, কিছুটা সেরকমই। তবে এগুলো রোবটের মুভমেন্ট আর অপারেশনের জন্য বিশেষভাবে তৈরি। অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তবে একটা ক্লাসিক উদাহরণ হলো VAL। VAL? হ্যাঁ, VAL পুরোটা হলো ভার্সেটাইল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা প্রথম দিকে পুমা রোবটের সাথেই খুব ব্যবহার হতো। এটা কি টেক্সট ভিত্তিক, মানে কোড লিখতে হয়? হ্যাঁ, VAL একটা টেক্সট ভিত্তিক ভাষা, মানে কমান্ড লিখে লিখে রোবটকে নির্দেশ দিতে হয়। খুব সহজ কমান্ড থাকে অবশ্য, যেমন ধরুন মুভ P1, মানে পয়েন্ট 1-এ যাও। ও, তারপর ধরুন গ্রাস্প, মানে কিছু একটা ধরো। মুভ P2, পয়েন্ট 2-তে যাও, রিলিজ, ছেড়ে দাও, এরকম। অবশ্য এখন গ্রাফিক্যাল ইন্টারফেসও খুব জনপ্রিয়, যেখানে কোড না লিখেও ব্লক জুড়ে জুড়ে প্রোগ্রাম করা যায়। VAL নামটা মনে রাখার কোনো টিপস আছে? হয়তো ভাবা যেতে পারে VAL মানে ভেরি আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজ, কারণ এটা রোবটকে খুব স্পষ্টভাবে নির্দেশ দেয়। বাহ, এটা তো দারুণ আইডিয়া, মনে রাখার জন্য চমৎকার। তাহলে এই ভ্যালের মতো টেক্সট ভিত্তিক ভাষা রোবটকে ধাপে ধাপে সুনির্দিষ্ট কাজ করতে সাহায্য করে, তাই তো? একদম তাই। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়। ধরুন সেই অ্যাসেম্বলি লাইনের পুমা রোবট কাজটা হলো পয়েন্ট A থেকে একটা বস্তু তুলে পয়েন্ট B-তে রাখা। আচ্ছা। যদি আমরা টিচ পেন্ডেন্ট দিয়ে, মানে অনলাইন পদ্ধতিতে করি, তাহলে কি করতে হবে? প্রথমে রোবটটাকে পেন্ডেন্ট দিয়ে চালিয়ে পয়েন্ট এতে নিয়ে যেতে হবে, তারপর ওই পজিশনটা সেভ করতে হবে। একদম। ধরুন ওটাকে আমরা বললাম P1, তারপর পয়েন্ট বিতে নিয়ে গিয়ে ওটাও সেভ করতে হবে P2 হিসেবে, আর মাঝখানে ধরতে আর ছাড়তে বলার কমান্ড দিতে হবে। ঠিক, মানে প্রোগ্রামে থাকবে মুভ P1, তারপর হয়তো গ্রাস্প কমান্ড, তারপর মুভ P2, আর শেষে রিলিজ কমান্ড। বেশ। আর যদি অফলাইনে করি? অফলাইনে করলে আমরা কম্পিউটারের স্ক্রিনে রোবটের মডেলটা দেখব। সেখানে পয়েন্ট এ আর পয়েন্ট বি এর কোঅর্ডিনেট সেট করব, রোবট কোন পথে যাবে সেটাও হয়তো ডিজাইন করব, মানে পুরোটা ভার্চুয়ালি। হ্যাঁ, তারপর VAL বা ওই ধরনের কোনো ভাষায় প্রোগ্রামটা লিখব। অনেকটা এরকমই দেখতে হবে। মুভ P1, গ্রাস্প, মুভ P2, রিলিজ। পুরোটা সিমুলেশনে চালিয়ে দেখে সব ঠিক থাকলে ফাইনাল প্রোগ্রামটা রোবটে ট্রান্সফার করে দেব। পরিষ্কার হলো। তাহলে যদি সারসংক্ষেপ করি, রোবট প্রোগ্রামিংয়ের দুটো মূল রাস্তা: অনলাইন, যেখানে লিড থ্রু আর টিচ পেন্ডেন্ট খুব কমন, আর অফলাইন, যেটা কম্পিউটার ভিত্তিক আর সিমুলেশন ব্যবহার করে। আর এদেরকে চালাতে লাগে বিশেষ রোবট ল্যাঙ্গুয়েজ, যেমন VAL। কিন্তু সবকিছুর মূলে আছে ওই একই আইডিয়া, রোবটকে খুব নির্দিষ্ট ধাপে ধাপে নির্দেশ দেওয়ার। একেবারে ঠিক বলেছেন। এই বেসিক কনসেপ্টগুলো ধরতে পারাটাই কিন্তু রোবোটিক্সের আরও গভীরে ঢোকার প্রথম সিঁড়ি। সত্যিই তাই। আজকের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট হলো যে রোবট প্রোগ্রামিং জানাটা এখন শুধু একটা টেকনিক্যাল স্কিল নয়, এটা অটোমেশন, ম্যানুফ্যাকচারিং, এমনকি AI বা ভবিষ্যতের সার্ভিস রোবটের দুনিয়ায় একটা অপরিহার্য দক্ষতা। ঠিক তাই। ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য, যারা আপনার এই ফিল্ডে আসছেন, তাদের জন্য যন্ত্রের সাথে ঠিকভাবে কথা বলতে পারাটা, তাদের নির্দেশ দিতে পারাটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জ্ঞান শুধু কারখানার প্রোডাকশন বাড়াতেই সাহায্য করবে না, নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতেও সাহায্য করবে, তাই না? একদম। নতুন উদ্ভাবন, নতুন ধরনের সমস্যার সমাধান, সবকিছুর দরজা খুলে দেবে। রোবোটিক্স তো খুব দ্রুত এগোচ্ছে, তাই এই ফাউন্ডেশনাল জিনিসগুলো, এই প্রোগ্রামিংয়ের ধারণাগুলো ভালো করে বোঝা আর শেখাটা, চালিয়ে যাওয়াটা খুব জরুরি। শুধু আজকের পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের টেকনোলজির সাথে পা মিলিয়ে চলার জন্য, নিজেদের আপ টু ডেট রাখার জন্য। এটা আসলে একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস আর